বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? রাজনীতিতে অনিশ্চয়তা, অর্থনীতি স্থবির, কেউ কেউ দেশ বিক্রি করে দেবার নানা অভিযোগ নানা জায়গা থেকে তুলছেন। শ্রমিক মালিকের মধ্যে সম্পর্কের এক ধরনের ঘাটতি, সরকারের দিক থেকে নতুন শ্রম আইন এবং সেটি নিয়ে মালিকদের অসন্তোষ, সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, আমার ডানে রয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছ থেকেই একটু সামগ্রিক বিষয় নিয়ে, যে বিষয়গুলো আমি সূচনা আনলাম এর বাইরেও অন্য যে কোনো বিষয় হতে পারে আপনাদের সঙ্গে সম্পর্কিত, একটু সূচনায় প্রত্যেকের কাছ থেকে আমি একটু 5 মিনিট করে শুনতে চাই যে আপনারা সামগ্রিক পরিস্থিতিটা কীরকম দেখছেন। শওকত আজিজ রাসেল। আমরা সকলেই জানি যে প্রতিনিয়ত আপনার এক্সপোর্ট কমছে, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লেবার আনরেস্ট আমাদের একটা ডেইলি একটা প্যাকেজ ডিলের মতো হয়ে গেছে ব্যাপারটা। আর আমরা আন্তর্জাতিক বহির্বিশ্বে আমাদের বাজারও হারাচ্ছি। আমাদের এই বছর 147% সুতা অতিরিক্ত ইম্পোর্ট হয়েছে ইন্ডিয়া থেকে। তার মানে কি এই ভ্যালুয়েশনটাও ইন্ডিয়াতে চলে গেল, কর্মসংস্থানটাও তো ইন্ডিয়াতে চলে গেল। তো আমরা বিগত 10 মাসে আমি যদি কম্পেয়ার করেন সাকসেস ভার্সেস ফেলিয়ার, আমি মনে করি এটা চরম একটা ফেলিয়ার আমাদের। ব্যাংকগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, যখন ব্যাংক বন্ধ হয়, বিমা বন্ধ হয়, বিজনেস বন্ধ হচ্ছে, তো এখানে আর আঙ্গুল দিয়ে দেখানোর আর কিছু থাকে না। আমাদের সাকসেস স্টোরিটা এখানেই প্রতিফলন হয়, পত্রপত্রিকাতে তো প্রতিনিয়তই তো আমরা দেখছি। গত অনেক দিন যাবতই আমি বলতে বলতে কিন্তু হয়রানি হয়ে গেছে। আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি ইন্ডাস্ট্রি ভালো নেই, ইন্ডাস্ট্রি আইসিইউতে আছে, অর্থনীতি আইসিইউতে আছে। আপনারা শুনেছেন, অনেকবার বলেছি, আর কত বলবো। আমার মনে হয় যে সরকার মানে এগুলিকে যে আমরা যে বলছি এটাকে কোনোভাবেই ওনারা গ্রহণ করছেন না বা নিতে চাচ্ছেন না। ইভেন আমাদের আসলে পরিস্থিতিটা কি ওনারা যে একটু বোঝার চেষ্টা করবেন, আমাদের সাথে কথা বলবেন, সেই কথাটাও বলার প্রয়োজন মনে করছেন না। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এরপরে ধরেন নানা রকমের সংকট। কেন এটা ওনারা প্রয়োজন মনে করছেন? ওনারা কি ইন্টারিম গভর্নমেন্ট, সেই জন্য ওনারা আমার কাছে তাই মনে হচ্ছে যে আমরা তো আর শুনে কি হবে, 2 দিন পর আমরা চলে যাব, ওই নতুন সরকার এসে ওনাদের কথাবার্তা শুনুক, এই কারণে হয়তো ভালো কথা। যদি তাই হয়, নতুন সরকার এসে কথাবার্তা শুনুক, তাহলে আপনারা এখন যে ইয়েগুলি যেমন শ্রম আইনের সংশোধন, এটা কেন করলেন? আগামী মাস পর্যন্ত আইএলও থেকে টাইম দেওয়া আছে, আগামী মাস পর্যন্ত। তাহলে তড়িঘড়ি করে এখনই কেন শ্রম আইনটাকে এই মানে আমাদেরকে ঘুমিয়ে রেখে আপনারা আমাদের তিন পক্ষ মিলে একটা সিদ্ধান্ত দিলাম, সেই সিদ্ধান্তটাকে বাইপাস করে আপনাদের মত মতো করে আপনারা আবার একটা শ্রম আইন তৈরি করে নিয়ে যাবেন? কারণটা কি? এর মধ্যে কি আছে? তাহলে কে আপনাদেরকে এইভাবে কি, তাহলে কি আপনাদেরকে কেউ প্রেশার ক্রিয়েট করতেছে বাইরের থেকে? সেটা তাহলে ক্লিয়ার করেন আমাদের কাছে। এতবার বলার পরেও আমরা একদম স্পষ্ট করে যেখানে আমরা দেখিয়ে দিলাম যে শ্রম আইনের এই জায়গাটা আমাদের জন্য সংকট তৈরি করবে, ইন্ডাস্ট্রিটাকে অস্থিতিশীল করবে, শ্রমিকদের মধ্যে একটা শ্রম অসন্তোষ তৈরি করবে, আপনারা এই জায়গাটা ঠিক করেন। এতবার বলার পরেও ওনারা 2টা শব্দ চেঞ্জ করতে পারলেন না, বরঞ্চ আমরা যা সিদ্ধান্ত 3 পক্ষ নিয়ে দিলাম সেটাকে চেঞ্জ করে ওনারা ওইটা করলেন। এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। আপনার শ্রমিকের সংজ্ঞার মধ্যে ওনারা কি করলেন, ওখানে 265 শ্রমিকের সংজ্ঞার মধ্যে আগে তো ছিল, আগে শ্রমিকের কি কি মানে এগুলি বলে দেওয়া হয়েছে, বলে দিয়ে তারপরে বলছে আগে এক্সিস্টিং লতে আছে যে যারা আপনার তদারকি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যবস্থাপনামূলক কাজে নিয়োজিত ব্যক্তি শ্রমিক নয়, এটা আগে বলা ছিল। এখন কি করলো, এটাকে নিয়ে 2-39 ক্ষয়ে মালিকের সংজ্ঞা যেখানে, সেখানে এদেরকে জুড়ে দেওয়া হলো। মানে আপনি নিয়ে বললেন এখন এরা মালিকের পার্ট, ওখানে বলা হলো যে ব্যবস্থাপনামূলক কাজে যারা নিয়োজিত, তারপরে প্রশাসনিক কাজে যারা নিয়োজিত, তারপরে আপনার সিইউ নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপক, তদারকি কর্মকর্তা, এরা হলো মালিকের পার্ট হিসেবে আপনি 2-49 দিলেন। আবার 265-তে শ্রমিকের সংজ্ঞার মধ্যে আমরা যেখানে ঠিক করে দিলাম যে
ওখানে বললাম যে যারা যারা কায়িক শ্রম দেয়, কোনো বিনিময়ে যারা কাজ করে, মানে টাকার বিনিময়ে কাজ করবে, তারা এই সমস্ত ব্যক্তি, ওই সকল ব্যক্তি হলো শ্রমিক। তো আপনি ওই সকল ব্যক্তিটাকে কেটে ওখানে আপনারা কি প্রয়োজন হলো ওখানে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা ঢুকাই দেয়া, একটা অসন্তোষ, একটা বিভ্রান্তি, একটা মানে ক্যাসাল তৈরি করার কি দরকার ছিল সেখানে? এবং কার প্ররোচনায়, কার বুদ্ধিতে আপনারা এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য মানে এই কাজটা করছেন? এটা কি আপনারা কি বুঝতে যদি ব্যর্থ হয়ে থাকেন, তাহলে আমরা যে বারবার বলছি সেটা আপনারা শুনলেন না কেন? কোন ইন্ডাস্ট্রির কথা বলছেন? কোন বিশেষ ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে টোটাল ইন্ডাস্ট্রির শ্রমিকের সংজ্ঞা, এটা তো শুধু গার্মেন্টস সবার জন্যই, শ্রমিকের সংজ্ঞাটা সবার জন্য, সকল ইন্ডাস্ট্রির জন্য। তো সেখানে আমরা যেখানে এতবার বলার পরেও যে আপনার ওই কর্মকর্তা, আপনি একদিকে ওই কর্মকর্তাদের মালিকের সংজ্ঞার মধ্যে দিলেন, আবার শ্রমিকের মধ্যে আইনে এখানে আবার কর্মকর্তা কর্মচারী শব্দ দিয়ে যোগ করলেন। যোগ করে এখন কি করলেন? আপনি একটা মানে এখানে একটা বিভ্রান্তি তৈরি করে দিলেন। এই বিভ্রান্তি তৈরি করার উদ্দেশ্যটা কার মাথা থেকে আসছে এটা বাইর করা দরকার। সে যে এইটা করেছে তারা এই দেশ এবং জাতির শত্রু, তারা ইন্ডাস্ট্রির শত্রু, দেশের অর্থনীতির শত্রু। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জনসমক্ষে আনা উচিত বলে আমরা মনে করি। এতবার বলার পরেও উপদেষ্টা মহোদয় কেন আমাদের এটা উনি আমাদেরকে এটাকে যদি মনে করেন আমাদের জানানো দরকার, তাহলে উনি এটা আমরা জানতে চাই যে এতবার বলার পরেও আপনি কেন শব্দ দুইটা চেঞ্জ করতে পারলেন না? তাহলে কি পিছনে কোনো শক্তি কাজ করছে দেশকে এই একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য? এইটার জবাব আমরা চাই সরকারের কাছ থেকে। শওকত আজিজ রাসেল, দেখেন, আমরা হচ্ছি গরিব দেশ, কিন্তু আমাদের আচরণগুলো ধনী দেশের মতো। অ্যাজ ইট ইজ মার্কেটে কিন্তু জব মার্কেটে আপনার অনেক ভ্যাকেন্সি, আর মানুষ চাকরি পাচ্ছে না। তার মধ্যে এইসব কন্ডিশন আপনি যদি দেন, তাহলে তো মিল মালিকরা মিল অপারেট করতে পারবে না। আমাদের মধ্যে অলরেডি অসন্তুষ্টি একটা পরিবেশ চলে আসছে। আমরা যে মালিক শ্রমিক, আমরা যে একটা ভাই ভাই কাঁধে কাঁধ মিলে চলবো, ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতেছি। তো আমি মনে করি সরকারের এরকম ডেসপারেশন, মানে তড়িৎ গতিতে মানে যেভাবে করছে, ওনার হাতে তো সময় আছে। ওয়াই দিস ডেসপারেশন, এই আর্জেন্সিটা কোত্থেকে? তো এটা তো আমি মনে করি একটা চক্র বা কোনো একটা এক ধরনের সাবোটাইজও হইতে পারে আমি মনে করি। তো এগুলা আমাদের ভাববার বিষয় আছে, আমাদেরকে নিয়ে বসারও বিষয় আছে। আমরা হচ্ছে স্টেক হোল্ডার, সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বিটিএমএ, বিকেএমএ, বিজিএমএ। আমরা 13% কন্ট্রিবিউট করি। আপনার কি ধারণা সরকার কেন আপনাদের সঙ্গে বসতে চাইছে না? দেখেন, আমাদের জিডিপি কন্ট্রিবিউশন 13%। সরকার 13 মাসে 13 বার আমাদের সাথে বসা উচিত ছিল। আমাদের সাথে সেখানে আমার মনে হয় একবার দুইবার সৌজন্য সাক্ষাৎ, তাও খুব অল্প সময়ের জন্য। আর আমরা যেসব প্রস্তাব দিয়ে আসি ওনাদেরকে, ওটা ওনারা কর্ণপাত করে না। তো আমরা এভাবেই আছি, এখনও সময় চাচ্ছি। আমাদের বিজিএমএ তো ওপেনলি বললো পত্রপত্রিকাতে যে 4 মাস হয়েছে আমি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাই না। এত বড় সেক্টর, এই সেক্টর যদি সাক্ষাৎ না পায়, অথচ ওনার কাছে ছোট ছোট নেতা, তারপরে দোকানদার অনেকেই দেখা করতে পারে। আপনার পলিটিশিয়ান বলেন, তারপরে উদীয়মান পলিটিশিয়ান বলেন, যাদের কোনো ব্যবসা সম্বন্ধে আইডিয়া নাই, বাণিজ্য সম্বন্ধে, ইকোনমি সম্বন্ধে আইডিয়া নাই, ওনাদের সাথে মিটিং করছেন। তাই মনে করি আমাদের সাথেও মিটিং করা উচিত। এবং এমনিতে আমরা বিভিন্ন পত্রপত্রিকার সূত্রে যেটা দেখছি যে অর্থনীতির অবস্থা খুব ভালো নয়, বিনিয়োগ নেই, ভারত বাণিজ্যে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক একেবারে নিচের দিকে, একদিকে আবার যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি সেটাকে যেটা সামলানো গেছে বলে অনেকে মনে করছেন। আর্থিক খাতের দৈন্যদশা, ব্যাংকগুলো সচল নয়, অনেক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সুতা আমদানিতে অচল অবস্থা, সো টেক্সটাইল উৎপাদনের ক্ষেত্রে ধীরগতি, বেকার সমস্যা, যেহেতু বিনিয়োগ নেই। এই সমস্যাগুলোর মধ্যে আবার অত্যন্ত দ্রুততার সঙ্গে, কারো কারো ভাষায় গোপনীয়তার সঙ্গে দেশের দুটো বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের একটা প্রক্রিয়া চলছে। অনেকেই মনে করছেন যে আমাদের বন্দরগুলো এমনিতেই এখন খুব একটা খারাপ করছিল না আমাদের নিজস্ব ব্যবস্থাপনায়। সো আপনি কি মনে করেন কেন হচ্ছে? আপনার বহির্বিশ্বে এই বন্দর আউটসোর্সিং হয় ম্যানেজমেন্ট, এটাকে আমি বিরোধিতা করি না, কিন্তু যেভাবে মনে হয় যেন হচ্ছে ব্যাপারগুলো, এখানে আরেকটু স্বচ্ছতা আর দক্ষতা দুটার অভাব আছে। স্বচ্ছতা বলতে আমি মনে করি যে এত অল্প সময় তড়িৎ গড়িৎ করে আপনি যে কন্ট্রাক্টগুলো দিচ্ছেন, অ্যাওয়ার্ড করছেন, এগুলো কিন্তু অল্প দিনের কন্ট্রাক্ট না। আপনার পত্রপত্রিকাতে আমরা দেখতে পারি কোনোখানে 450 কোটি, কোনোখানে 700 কোটি ওনারা বিনিয়োগ করবে। এটা তো একটা টেক্সটাইল মিল মালিকেও করতে পারে। তাই বললে তাকে আপনি 30 বছরের ইজারা দিয়ে দিবেন এবং আরও
20 বছর আপনি রিনিউয়েবল করে রাখছেন কন্ডিশনগুলা, এগুলো দেখবার বিষয় আছে। আপনার ধরেন আপনার মোবাইল ফোনটা কিনে আনলেন বাজার থেকে, আপনি কি দোকানদারকে সঙ্গে নিয়ে আসবেন এটা চালানোর জন্য? না, ইউ অপারেট ইউর ওন ফোন। আমার কথা হলো আমি ম্যানেজমেন্ট আউটসোর্স করব। যেমন পৃথিবীতে এখন যদি আপনি দেখেন সবচেয়ে আধুনিক পোর্ট সেটা হচ্ছে সাংহাই, ফুললি অটোমেটেড এবং চাইনিজ টেকনোলজি। আমরা ইউরোপের দিকে ঝাঁপিয়ে পড়ছি। এখন যাদেরকে অ্যাওয়ার্ড করা হয়েছে তারাও কিন্তু টপ 10-এর মধ্যে পড়ে। আমি বলবো না যে তারা খারাপ, কিন্তু আমার কথা হলো এখানে RFP প্রসেসটা নাই কেন? রিকোয়েস্ট ফর প্রপোজাল একটা থাকে না, যে আমি এই ফেসিলিটিগুলো চাই, আমাকে আপনি কে আইসা বিড করবেন, আপনার দক্ষতা আপনি প্রমাণ করেন, আপনার এক্সপিরিয়েন্স প্রমাণ করেন এবং ইউ বিড ফর ইট। এই প্রসেসটা আমি কিন্তু দেখতে পাইনি। এটা একটা ল্যাকিং আছে। এই সরকার যখন সব কিছু স্বচ্ছতার কথা বলে, এটার রিফ্লেকশন এখানে পাওয়া যায়নি আমি মনে করি, বোধ করি। জিল্লুর ভাই, উনি যেটা বললেন আমি এটার সাথে ওনার সাথে আমি একমত যে বিদেশি যাদেরকে দেওয়া হয়েছে, আমরা 40 বছরেও আমরা যেহেতু ওইভাবে উন্নতি করতে পারিনি এই পোর্টগুলিকে, এখন আমরা দেখি না বিদেশি দু একজনকে দিয়ে। কিন্তু কেউ কেউ তো বলছে যে মানে এখন কোন হিসাব তো বলছে যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এখন লাভজনক, এটাও কেন বিদেশিদের কাছে দিতে হবে? লাভজনক, কিন্তু আমাদের চিটং পোর্টও কিন্তু লাভজনক। এবং গত আপনি দেখছেন কিছুদিন মাসখানেকের মধ্যেই একটা রিপোর্ট আসছে পত্রিকায় যে 2000 কোটি টাকা চট্টগ্রাম পোর্ট প্রফিট করেছে। তাহলে আমরা কিন্তু এই প্রশ্ন মিটিংয়ে করেছিলাম যে যদি 2000 কোটি টাকা প্রফিট করেই থাকে, যেখানে একটা সেবামূলক রাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠান প্রফিট করার কথা না, কিন্তু তারপরেও সেখানে প্রফিট আছে, এরপরও কেন 41% চার্জ বাড়াইতে হলো? এটা আমাদের কাছে আমরা কিন্তু কোনো উত্তর পাইনি। আচ্ছা, এখন তারপরও আমরা ঠিক আছে, আমরা বিদেশিদের কাছে দেওয়া হয়েছে, আমরা মনে করি তারা ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করে আমাদের যে এই চার্জ কমিয়ে আনবে, এইটা আমাদের প্রত্যাশা থাকবে। ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করবে এবং সার্ভিস আগের চেয়ে বেটার দিবে, বাট যেহেতু ইফিশিয়েন্টলি হ্যান্ডেল হবে তাহলে তার চার্জটাও কমে আসবে। আমি হাতেম ভাইকে একটু সাপ্লিমেন্ট করি। আমাকে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে, হ্যাঁ আপনি যে দেবেন, এত বড় সিদ্ধান্ত নেবেন, আপনি কিন্তু একটা জবাবদিহিতা থাকবে যে হ্যাঁ আমি আপনার কন্টেনার চার্জ কমায় নিয়ে আসতেছি বাই সোর্সিং দিস ফেসিলিটি। সেটা কিন্তু জবাবদিহিতা নাই, সেই ফোরকাস্টটা আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনি যে 30 বছরের জন্য দিবেন, আপনি তো ওরা আপনার মেশিন খুলে নিয়ে যাবেন, আপনি তো একটা পয়সা দিয়ে কিনতেছেন বা ওরা দিচ্ছে, আর অ্যামাউন্টটা কত বড় অ্যামাউন্ট না। আপনি ওকে চার্জ দিবেন, যেমন $1200 চায়না থেকে আমেরিকাতে কন্টেনার চলে যাচ্ছে, আমার এখানে আপ টু 6000 পর্যন্ত যায় 20 ফিট। তো আপনি বলেন যে আমরা $1300 $1500 আমরা কন্টেনার পাঠিয়ে দিব আমেরিকাতে, আর এই যে পায়রাতে করছে বা এখানে ঢাকায় যেটা করছে, এটা তো কন্টেনার আপনাকে 2বার চিটাঙে গিয়ে আবার ট্রানজিট হবে, তার মানে ইউ আর অ্যাডিং অ্যানাদার $300-400। তো সেক্ষেত্রে আপনি এটা কম্পিটিটিভনেস থাকবে কি থাকবে না, আবার 2 দিন টাইম লস, 3 দিন টাইম লস হবে। চিটংয়েরটা জাস্টিফায়েবল, কিন্তু আবার ঢাকায় যেটা করছেন সেটা আবার আপনি গার্মেন্টস পণ্যের জন্য কিন্তু আপনি ফাংশনাল হবে না, কারণ আপনি এটা 2বার আপনার হাত বদল হবে এবং 3 দিন আপনার টাইম লস হবে। গার্মেন্টসের ইন্ডাস্ট্রিতে একদিন মানে অনেক ব্যাপার। তো এই সিদ্ধান্তগুলো আমরা করে ফেলি, তারপরে আমরা চিন্তা ভাবনা করি। যেমন ভোলাতে পাওয়া গেছে গ্যাস, অথচ আপনি সার ফ্যাক্টরি করছেন আশুগঞ্জে, তো সেটা তো ঠিক হলো না। ওটা তো আমাদের ইন্ডাস্ট্রি মেইন স্ট্রিম সার ফ্যাক্টরিটা ওখানে করতেন। তো এইসব সিদ্ধান্তের জন্য আবার শুনতে পারছি একটা অস্বস্তিকর যে টার্মিনালটা হয়েছে আন্ডারগ্রাউন্ড কন্টেনার ক্যারি করার জন্য, ওখানে নাকি আপনার 1 ফিটের জন্য হাই কিউব কন্টেনারে ঢুকবে না। যদি এটা হয়ে থাকে, এটা একটা সিরিয়াস ইস্যু। আমি শিওর না, আমি যেটা শুনেছি আর কি। যদি এটা হয়ে থাকে, এত বড় ডিজাস্টার, এত বড় ইনভেস্টমেন্ট, 1 ফিটের জন্য আপনি যদি কন্টেনার না যায়, তাহলে এটা জবাব দিতে কে দেবে? তাহলে কি ছিল? এটা তো ছোটখাটো সিদ্ধান্ত না। আমি যেহেতু আপনার এখানে বসছি এবং শ্রম আইন নিয়ে আমরা কঠিন কথা বললাম, এবং গতকাল আমরা 3 প্রেসিডেন্ট বসছিলাম, সেখানে আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। তো কেন প্রত্যাখ্যান করলাম? আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমি দেশের জনগণকে এবং মানুষজনকে জানাতে চাই যে কি ছিল, কি হয়েছে, কেন আমাদের আপত্তিটা কোন জায়গায়। আমি একটু পড়ে শোনাই। 2-65 শ্রমিকের সংজ্ঞা: শ্রমিক অর্থ শিক্ষাধীন সহ কোনো ব্যক্তি তার চাকুরির শর্তাবলী প্রকাশ্য বা উজ্জ্বল যেভাবেই থাকুক না কেন, যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোনো ঠিকাদার যে নামেই অভিহিত হোক না কেন, এর মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ অদক্ষ কায়িক কারিগরি ব্যবসা উন্নয়নমূলক অথবা কেরানিগিরির কাজ করার জন্য নিযুক্ত হন, তিনি হলেন শ্রমিক। এটা হলো বর্তমান আইনে, মানে সংশোধনের আগে যেটা ছিল। কিন্তু প্রধানত এখানে বলা আছে, কিন্তু প্রধানত প্রশাসনিক
তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হবে না। তো তদারকি মানে ওই যে সুপারভাইজার বা যারা আছে তাদের কথা বলা হয়েছে, এটা ছিল এক্সিস্টিং লতে আছে। নতুন লতে এসে কি করলো, শ্রমিকের সংজ্ঞা থেকে ওই যে লাস্টে কিন্তু প্রধানত তারা থাকবে না সেইটাকে সরাই দেওয়া হলো, দিয়ে কি করলো এখানে ওই আগের যে কথাগুলি বললাম সবগুলি কথাই আছে, শুধু এখানে বলা হচ্ছে কারণিক কাজে নিযুক্ত কোনো ব্যক্তি, সে হলো শ্রমিক। তবে 2-49 খতে নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হবে। তাহলে 2-49 কে আছে সেটাকে আমরা একটু আমি জনগণকে একটু পড়ে শোনাই। 2-49 খতে আছে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনামূলক কাজে নিয়োজিত বা প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপক বা প্রশাসনিক বা তদারকির জন্য লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি। এরা হলো মানে এরা মালিকের পার্টে চলে আসলো, এরা শ্রমিক না। আচ্ছা, এখন আপনি এখানে এটা বললেন, এটা ছিল আমাদের ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এটা হয়েছে। কিন্তু যখন ক্যাবিনেটে গেল বা এখন যেটা পাশ করানো হইলো, সেখানে দেখেন ওই যে ব্যবসা উন্নয়নমূলক কাজে উন্নয়নমূলক অথবা কারণিক কাজে নিযুক্ত যেখানে ব্যক্তি কথাটা ছিল, সেখানে ওনারা এসে বলে দিলেন কর্মকর্তা অবলিক কর্মচারী হিসেবে কোনো ব্যক্তি যে নামেই অবহিত হোক না কেন। তো আমি যখন এটা ক্যাবিনেটে যখন পাশ হলো, মিডিয়া থেকে আমাদেরকে এটা দিল, দেওয়ার সাথে সাথে আমি উপদেষ্টা মহোদয়কে ফোন করলাম, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে। তো উনি অত্যন্ত ভালো মানুষ, অনেক বিজ্ঞ মানুষ। উনি আমার কাছে শুনে অবাক হইলেন যে না, এটা হওয়ার কথা না, আর তাছাড়া কর্মকর্তা অবলিক কর্মচারী দিয়ে কোনো আইন হয় না, উনি আমাকে বললেন। তো আমি পরদিনই এই ইয়েটা নিয়ে কাগজটা নিয়ে ওনার দপ্তরে গেলাম, মন্ত্রণালয়ে গেলাম, গিয়ে ওনাকে আমি দেখালাম। দেখানোর পরে উনি দেখে বললেন যে ঠিক আছে, আমি আমার লোকজনের সাথে আমি কথা বলি। কথা বলার পরে উনি বললেন যে কথা বলার পরপরই আমি আবার বিজিবি প্রেসিডেন্ট সহ আবার গেছি কতক্ষণ পরে। তো যাওয়ার পরে উনি বললেন যে হ্যাঁ কথা হয়েছে, তবে এইটা আমি পরবর্তীতে কথা দিলাম, আমি বিধিমালা এটা ঠিক করে দিব। তো আমি ওনাকে খুব বিনয়ের সাথে বললাম, উপদেষ্টা মহোদয়, আপনি যখন বিধিমালা একটা কিছু দিবেন তো কনফ্লিক্ট যদি হয় লয়ের সাথে, তাহলে কখনোই ল প্রাধান্য পাবে, কখনোই বিধিমালা কার্যকর হবে না। তাহলে আপনি এটা বিধিমালা দিয়ে সংশোধন করতে পারবেন না। তো এটার দরকারটা কি, এই যে আগে যেটা ছিল কোনো ব্যক্তি, সেটাই তো সঠিক ছিল। এখানে কর্মকর্তা অবলিক কর্মচারী দিয়ে এই বিভ্রান্তি তৈরি করার উদ্দেশ্যটা কি এবং কারা করিয়েছে এটা আমাদের জানা দরকার। উনি বলছে না আমি কথা দিলাম এটা করে দিব, কিন্তু করে দেন নাই। এরপরও আমরা এটা নিয়ে ক্যাবিনেটে পাশ হওয়ার পরে এটা নিয়ে অনেক কথা বলেছি। এত কথা বলার পরেও এই শব্দ দুইটা চেঞ্জ হইল না, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এর পিছনে কোনো ষড়যন্ত্র অবশ্যই আছে, যারা বাংলাদেশের এই প্রধান রপ্তানি খাতের বা ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সরকারের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা বিদেশিদের এজেন্ট যারা আছে তাদেরকে দিয়ে এটা করিয়েছে। এর মধ্যে আমাদের কাছে নিশ্চিত বলে আমরা মনে করছি। এবার আসেন আরেকটা পয়েন্টে আমি একটু বলি, আমরা নতুন করে প্রভিডেন্ট ফান্ডের কথাটা যোগ করা হলো যে প্রভিডেন্ট ফান্ড শ্রমিকের জন্য চালু করতে হবে। শুরু থেকে আমাদেরকে বলা হয়েছিল এটা আপনাদের উপর যাবে না, এটা সরকারের যে প্রগতি স্কিম যেটা আছে ন্যাশনাল পেনশন স্কিম, ওই স্কিমে এটাকে আমরা ঢুকিয়ে দিব, আপনাদের গায়ে লাগবে না। এটা আমরা ওইভাবে ঠিক আছে, যদি আমাদের গায়ে না লাগে অসুবিধা নেই, কারণ আমাদের পক্ষে ওই প্রতি বছর 5% ইনক্রিমেন্ট, আবার এখানে প্রতি মাসে 7% করে প্রতি মাসে আবার দেওয়া, এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো ওনারা বললেন যে এটা আপনাদের গায়ে লাগবে না। কিন্তু যখন এরা ত্রিপক্ষীয় মিটিংয়ে এটা হলো, কি হয়েছে সেখানে আমি বলি, বেসরকারি খাতে প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য ভবিষ্যৎ তহবিল কোনো এই ধারা যাই কিছু থাকুক না কেন, যে সকল প্রতিষ্ঠানে অনন্য 100 জন স্থায়ী শ্রমিক কর্মরত রহিয়াছেন, সেইখানে মালিক শ্রমিকগণের সুবিধার জন্য ভবিষ্যৎ তহবিল গঠন করিতে বাধ্য করা হইল। এরপরে বললেন তবে শর্ত থাকে যে কোনো প্রতিষ্ঠান জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে প্রগতি স্কিমে গ্রহণ করিলে সেই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ তহবিল গঠন করিতে হইবে না। এটা ত্রিপক্ষীয় সিদ্ধান্তে, এটা কিন্তু আমরা ফাইনাল করলাম। কিন্তু ওনারা গিয়ে যখন ক্যাবিনেটে পাঠাইলেন এবং এখন যেটা কালকে অধ্যাদেশ হলো, সেখানে কি করলেন ওনারা, ওই যেখানে বলা হয়েছিল যে কোনো প্রতিষ্ঠান জাতীয় পেনশন স্কিমে গেলে আমাদেরকে করতে হবে না, সেখানে ওনারা করে দিলেন যে ওই যে ভবিষ্যৎ তহবিল গঠন করিতে বাধ্য থাকিবে, তবে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জনবলের মধ্যে যাহারা লিখিতভাবে আগ্রহ প্রকাশ করিবে তাদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ কর্তৃক
প্রবর্তিত সর্বজনীন পেনশন স্কিম প্রগতিতে অংশগ্রহণ করিলে ভবিষ্যৎ তহবিল গঠনের বিধান হইতে অব্যাহতি পাইবে। আচ্ছা, বলছে যে কেউ যদি আবেদন করে, তাহলে ধরেন আমার এখানে 1000 শ্রমিক, 200 শ্রমিক আবেদন করলো যে আমি জাতীয় পেনশন স্কিমে যেতে চাই, তাহলে আমাকে 200 শ্রমিকের জন্য পেনশন স্কিমে যেতে হবে, আবার আমার বাকিদের জন্য আমার এখানে করতে হবে। প্রথমটা কিন্তু ক্লিয়ার ছিল যে গঠন করিতে হইবে না যদি ওখানে যাই, এবং আমরা একটা চুক্তি করলে সেটা হবে না। কিন্তু এখানে কি করলো, আমাদের মানে প্রতিষ্ঠানের পরিবর্তে এখানে বলে দিল কোনো শ্রমিক যদি আবেদন করে, এই যে প্যাচগুলি লাগানো হইলো, এই বিভ্রান্তিগুলি তৈরি করা হইলো কেন? ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য। এরপরে আসেন আর লাস্ট পয়েন্ট বলে দিই, যেটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মিটিংয়ে, ত্রিপক্ষীয় মিটিংয়ে উপদেষ্টা মহোদয়, যিনি আমাদের ওই টিসিসির চেয়ারম্যান, তিনি প্রস্তাব দিলেন যে 50 থেকে 500 জন শ্রমিক যদি কোনো প্রতিষ্ঠানে থাকে তাহলে সেখানে 50 জনের ট্রেড ইউনিয়ন হবে, 501 থেকে 1000 পর্যন্ত হলে 150 জনে হবে, 1001 থেকে 3000 পর্যন্ত হলে 300 জন, 3000-এর এবার হলে 400 জন। হঠাৎ করে এটা চেঞ্জ হয়ে গেল, 20 থেকে 300 জন হইলে 20 জনে, আবার 301 থেকে 500 পর্যন্ত হইলে 40 জন, 501 থেকে 1,500, আগে ছিল 1000, ওইটা চলে গেল 1,500, ছিল 150, হয়ে গেল এটা 50, পরেরটা 3000 পর্যন্ত 300, ঠিক আছে, এর অ্যাভাব হইলে 400, এটাও ঠিক আছে। তাহলে এখানে এই যে এখন নতুন করে আপনি 20 জনের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিলেন, এতে প্রকৃত শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হবে না। কেন হবে না? দেখা যাবে এখানে 20 জন শ্রমিক যে কোনো সময় যে কোনো ব্যক্তি বা যে কোনো গ্রুপ, স্বার্থান্বেষী কোনো গ্রুপ এই 20 জন শ্রমিককে অর্গানাইজ করে একটা ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন করবে, আবার আরেকজন, আর তার সে মনে করেন এলাকার সন্ত্রাসী 2টা গ্রুপ, এক গ্রুপ একটা ট্রেড ইউনিয়ন করবে 20 জন দিয়ে, আরেক গ্রুপ আরেকটা করবে, এইভাবে দেখা যাবে, বা আওয়ামী লীগ একটা করবে, বিএনপি একটা করবে, জাতীয় পার্টি একটা করবে, এইভাবে কি দেখা যাবে আলটিমেটলি এই কেওয়াজ মিটাইতে আমাদের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, আমাদের আর ব্যবসা করার প্রয়োজন হবে না। আমি মাননীয় উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি যদি এইভাবেই এটা পাস করান তাহলে দয়া করে 6 মাস আমাদের টাইম দেন, আমরা 6 মাসের মধ্যে ফ্যাক্টরি গুটাইয়া আপনাদের হাতে তালা চাবি দিয়ে যাই, ব্যবসা আপনারা সরকার করেন, আমরা আর ব্যবসা করবো না এই দেশে, আর বিদেশি ইনভেস্টমেন্ট সরকারও চালান, ইন্ডাস্ট্রিও চালান, দেশও চালান, ইন্ডাস্ট্রিও আপনারা চালান, আমাদের আর প্রয়োজন হবে না। আসলে একটা দেশ আর একটা জাতি গড়তে হলে আপনার বেশি কষ্ট করতে হয় না, কলমের খোঁচাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পলিসি, আমাদের পলিসিগুলো এমন যে আমি এই শব্দটি ইউজ করব কি না, যে দেশদ্রোহী মনে হয় যেন পলিসিগুলো, আর আমরাই সেটা করি। তো আমার নিজের মানুষ এভাবে পলিসি করলে, নিজেরটা যদি চিন্তা না করি, এই যে সেক্টরগুলো এখন বিপজ্জনক, আমরা একদিকে মানে বাহা দিচ্ছে, আমার $1 বিলিয়ন বাড়ছে প্রতিনিয়ত, আমার রিজার্ভ বাড়ছে, তারপরে আমার প্রতিনিয়ত ব্যবসা বাড়ছে, এটা হচ্ছে সেটা ক্লেম করি আমরা, $18 বিলিয়ন করে প্রতি বছর আপনার বিদেশে চলে গেছে, যেটা এখন বন্ধ। ঠিক আছে, 18 বিলিয়ন যদি প্রতি বছরে যায়, তো তুমি 18 থেকে এবছর পুরো 18 যদি সেভ করো, $1 বিলিয়ন রিপ্যাট্রিয়েট করো তুমি ইন্ডাস্ট্রিতে। আমরা কালকে 3 অ্যাসোসিয়েশন মিলে বসছি, বিটিএমএ, বিকেএমএ এবং বিজিএমএ, এবং আমরা অঙ্ক কষতে কষতে এমন জায়গায় পৌঁছাইলাম যে আমাদেরকে যদি সুতাতে 10% ভর্তুকি দেওয়া হয়, এটা লেস দেন $1 বিলিয়ন, আর যদি আপনার 5% দেওয়া হয় গার্মেন্টসে, আরএমজিতে, তাইলেও $1 বিলিয়ন প্লাস মাইনাস। তো $1 বিলিয়ন যদি আপনার এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় সেক্টর, এত বড় জিডিপি কন্ট্রিবিউট করে যে সেক্টরটা, তার জন্য এটা কোনো টাকাই না। আমাদের এখন প্রতিনিয়ত আমাদের ব্যবসাটা ইন্ডিয়ার হাতে তুলে দিচ্ছে। আপনি যদি হিস্ট্রি দেখেন, ইন্ডিয়া আমাদের সাথে কীরকম আচরণ করেছে, কোনো সময় আলু, কোনো সময় পটল, কোনো সময় পেঁয়াজ, এটা তো সাম্প্রতিককাল লক্ষ্য করছেন, কিন্তু অতীত বলে যান না, ওরা আমাদেরকে তুলা এক্সপোর্ট বন্ধ করে দিছিল একাধিকবার, ওরা আমাদেরকে সুতা এক্সপোর্ট বন্ধ করে দিছিল একাধিকবার, দাম বেড়ে গেলে পারফর্ম করেনি। তো এমন সময় আসবে, এই যে আমরা ডিপেন্ডেন্সি বাড়াচ্ছি ওদের উপরে, 137% গতকালকের হিসাবে বাইরেছে যে আমরা উদ্বৃত্ত সুতা ইম্পোর্ট করে নিয়ে আসছি, যেটাতে আপনার $2 বিলিয়ন উপরে ভ্যালু এডিশন আমার দেশ মিস করে গেল, আর কর্মসংস্থান তো আপনি মিস করে গেলেনই। তো এইভাবে যদি আমরা ডিপেন্ডেন্সি ওদের বাড়াই, একদিন বলবে যে আমি তোমাকে সুতা দেবো না, কারণ কি তাদের ডোমেস্টিক মার্কেট এত বড় যে আমার এখানে সুতা না দিলেও তার চলবে। তো আমার সেক্টরটা কিন্তু তখন কলাপস করে যাবে। এই যে আন্তর্জাতিক যে একটা
চক্র বা এগুলা যে একটা প্রক্রিয়া বা চিন্তা ভাবা, এখন তো অর্থনীতি ডিপেন্ড করে বোম দিয়ে না, যুদ্ধ দিয়ে না, আপনার ডিপেন্ড করে পলিসি দিয়ে। এই পলিসিতে কিন্তু আমরা মার খেয়ে যাচ্ছি এবং আমার সরকার কিন্তু কোনো কর্ণপাত করছে না। আমরা কিন্তু প্রতিনিয়তই রিমাইন্ডার দিচ্ছি এবং আমি মনে করি ইমিডিয়েটলি তারা আমাদেরকে নিয়ে বসা উচিত। দিলরুর ভাই, 2024 সালের ফেব্রুয়ারি থেকে যখন ইনসেন্টিভগুলি বন্ধ করে দিল, আমি তখন তীব্র প্রতিক্রিয়া আপনাদের মিডিয়াতে, আপনার তো আমি একবার এই নিয়ে কথা বলেছিলাম তৃতীয় মাত্রায়, যে আমি তখন পরিষ্কার বলেছিলাম যে সরকার যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দোহাই দিয়া 2 বছর আগে এই যে ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিচ্ছে কেন? আমাদের তো এলডিসি গ্র্যাজুয়েশন হলে পরেও আপনার জাতিসংঘের অনুযায়ী আরো 3 বছর অতিরিক্ত আমরা এই সুবিধা নিতে পারি। তাহলে 2 বছর আগে অর্থাৎ 5 বছর আগে এগুলি বন্ধ করে দেওয়ার জাস্টিফিকেশনটা কি? তাহলে কি এই আমাদের রাষ্ট্রের ইন্ডাস্ট্রিটাকে অন্য কোনো রাষ্ট্রের স্বার্থে এগুলি বন্ধ করে দিয়ে ইন্ডাস্ট্রি বন্ধ করার পায়তারা করা হচ্ছে কিনা, এই প্রশ্ন কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাসে আমি তুলেছিলাম। আজকে কিন্তু এটা আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম যে এতে আমার দেশের স্পিনিং মিলগুলি বন্ধ হয়ে যাবে, আমাদের যে নিটওয়্যার ইন্ডাস্ট্রির বিশেষ করে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছিলাম সেটা তখন আর থাকবে না, ডিপেন্ডেন্সি বেড়ে যাবে আমার অন্য একটা দেশের উপরে। তো তাহলে কি আমরা সেই দেশকে লাভবান করার জন্যই কি আজকে এই পলিসি নিচ্ছি? এখন কিন্তু এটা প্রমাণিত হলো যে আলটিমেটলি লাভবান কারা হচ্ছে, ক্ষতিগ্রস্ত কে হচ্ছে। এটা কিন্তু এটা আপনারা বলছেন, আপনিও বলছেন, মিস্টার রাসেলও বলছেন, কিন্তু সরকার তো একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে যাত্রা শুরু করবার আগের থেকেই তো একদম পুরো অ্যান্টি ইন্ডিয়া একটা পজিশন নিয়ে, যে কারণে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কটাও খুব ভালো না, তারাও অসন্তুষ্ট, এই সরকারও কথাবার্তায় অসন্তুষ্ট, কিন্তু কাজে কর্মে তো উল্টো হচ্ছে। মানে আমি এটা বুঝতে চাই আপনাদের। হ্যাঁ, আসলে তাই। আমরা বলছি একরকম, আচরণ করছি একরকম, আর আমাদের অ্যাকশন প্ল্যান কিন্তু আরেক রকম। আমাদের অ্যাকশন প্ল্যান প্রতিফলিত হচ্ছে যে আমরা আমাদের ব্যবসা ইন্ডিয়ার হাতে তুলে দিচ্ছি, এবং আমি আপনাকে তো বললাম আমাদের এই টাকা কিন্তু বড় টাকা না। আমরা ওটাও হিসাব করেছি যে আমাকে যে প্রণোদনাটা দেবে সেটা আমি আবার সরকারকে ফেরত দিয়ে দিচ্ছি। আমার টার্নওভার ট্যাক্স আছে, আমার এআইটি আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে, আমার কর্পোরেট ট্যাক্স আছে 37.5%, গার্মেন্টসের হয়তো 12%। সব কিছু অ্যামাউন্ট করলে ইট অ্যামাউন্টস টু $1.5 বিলিয়ন। তো আমি তো আপনাকে টাকাটা আবার ফেরত দিয়ে দিচ্ছি। আপনি ডিসিশন নেন, আপনার কাছে কর্মসংস্থানটা ইম্পর্টেন্ট নাকি আপনি একটা প্রফিট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি চান, সেক্টর চান। আপনার সরকার কিন্তু সব জায়গা থেকে কিন্তু প্রফিট করতে চিন্তা করলে এটা আমি মনে করি যে পলিসিগত একটা প্রবলেম। আপনি তো সবখান থেকে প্রফিট করতে চাইবেন না, আপনার এটা থার্ড সেক্টর বলি আমরা, এটা সবচেয়ে হেভিলি লেবার ইন্টেন্সিভ একটা সেক্টর। এটা আমাদের অনেক লেবার কনজিউম করে এবং তাদের কর্মসংস্থান, তাদের জীবিকাটার সাথে জড়িত। এই সেক্টর থেকে আপনি টাকা বানানোর কথা চিন্তা করাটা আমি মনে করি যে গুনাহ। বরঞ্চ এই সেক্টর আপনাকে অনেক বেনিফিট দিচ্ছে, ডলার এনে দিচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। তো আপনি কিন্তু আমি টাকাটা আবার ফেরতও তো দিয়ে দিচ্ছি, তা আপনি প্রণোদনাটা দেবেন না কেন? তো না দেওয়াটা, এরকম আচরণ করাটা আমি মনে করি এটা দেশদ্রোহ থেকে কোনো কিছু কম না। কারণ আপনি সেক্টরটারে ডুবাই দিয়ে চলে যাবেন, আপনি হয়তো থাকবেন না ভবিষ্যতে, কিন্তু আপনার আজকের যে কর্মফল এটারই তো রেজাল্ট হবে আগামী বছর বা তারপরের বছরে গিয়ে। তো তখন তো আপনারা আমি খুঁজে পাবো না। কিন্তু আমি এক জায়গায় বলেছি যে না, ওনাদেরকে আমরা কাঠগড়া আনবো ইনশাল্লাহ। কারণ কি এত বড় বিপদ, এত বড় সিদ্ধান্তগুলো ওনারা এককভাবে নিচ্ছে, একতরফা নিচ্ছে। তো এই যে বন্দর টন্দর সবই তো কোনো কম্পিটিশন নেই। এবং বন্দরের ক্ষেত্রে যেই ধরনের মানে এই বন্দর দেয়াকে কেন্দ্র করে অনেক রকমের প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন স্বাভাবিক থাকবেই তো। আমি এখানে আসার আগে আপনি কি মনে করেন যে এই প্রশ্নগুলো যেগুলো তোলা হচ্ছে সেগুলো যৌক্তিক, বা এই প্রশ্নগুলোর কোনো অ্যানসার আছে সরকারের কাছে? আমি আগে ক্লিয়ার করেছি, হ্যাঁ আপনি প্রযুক্তি কিনবেন, এটা আমার কোনো আপত্তি নেই। আপনার বহির্বিশ্বে এগুলো হায়ার করে, কিন্তু আপনি এই যে কেনার যে প্রক্রিয়াটা আমি পছন্দ করি। এবং এখানে ওই যে রেভিনিউ শেয়ারটা যথাযথ হবে কিনা, পিপিপি মডেলটা আমি জনগণ 30 বছরের যে কনসেশন পিরিয়ড সেটা যৌক্তিক না, আপনার কন্টেইনার চার্জ $1000 কমে যাচ্ছে ওদের কেনার জন্য, সেটা তো আপনি বলতে পারতেছেন না। আমি শুনি, আমার কানে আসে নাই। তাইলে আপনি এই গোপনে গোপনে কেন এই ডিলগুলো করছেন? তার মধ্যে পৃথিবীতে টপ 10 যে কোম্পানিগুলো আছে তাদেরকে আপনি দাওয়াত করেন নাই, আপনি তাদেরকে রিকোয়েস্ট ফর প্রপোজাল তো আপনি দেন নাই ওদেরকে। তো তাইলে আপনাকে আমি কেমনে স্বচ্ছ বলবো? আপনি তো ওই কামই করতেছেন, আনসলিসিটেড, আগের সরকারের মতোই কাজ করতেছেন। আর এই যে দ্রুত গতিতে করছেন, এইটার উদ্দেশ্যটা কি? এত স্পিড আপনার হঠাৎ করে একদিনে 3 মন্ত্রণালয় থেকে পারমিশন হয়,
তো এরভাবে যদি এত স্পিডে কাজ করতে পারেন, আমাদের কাজগুলো করেন না কেন এত স্পিডে? না, এখানে আমার যেটা আমরা যেটা মনে করছি যে সরকারের কিছু সাফল্য আছে, যে সরকার ডলারের যে ক্রাইসিসটা ছিল এটাকে কন্ট্রোলে নিয়ে আসছে, 32 বিলিয়নের এখন আছে আমাদের। তারপরে ইনফ্লেশনটাকেও মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যাংক লুটপাট হয়ে বিদেশে যেভাবে টাকা পাচার হচ্ছিল সেটাকে অন্তত বন্ধ করতে পেরেছে। এগুলি সরকারের সাফল্য। কিন্তু আজকে আমাদেরকে একটু বলেন তো, আমরা ইন্ডাস্ট্রির জন্য যে এই যে আমরা এত কষ্ট করে যুদ্ধ করে আমরা মানে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত আছি, সরকার আমাদেরকে কোন জায়গাটাতে মানে এই ইন্ডাস্ট্রিটাকে টিকে রাখার জন্য ফ্যাসিলিটেট করেছে? দেখেন, প্রথমে যদি আমি আসি, আমাদের ইনসেন্টিভ তো বন্ধ করেছে আগেই। এরপরে আবার এসে এখানে আমাদের $7 বিলিয়ন যে ইয়েটা ছিল, ইডিএফ ফান্ডটা ছিল, সেটাকে কমিয়ে $3 বিলিয়নে আনছে। আবার গত 1 মাস আগে যখন আমরা ওনার সাথে দেখা করলাম, গভর্নর মহোদয়ের সাথে, অত্যন্ত ভালো মানুষ, বিজ্ঞ মানুষ, উনি আমাদেরকে বললেন যে আমরা যদি এই 32 বিলিয়ন থেকে এটা 35 বিলিয়নে গেলেই আমরা ইয়েটাকে ইডিএফ ফান্ডটাকে আগের জায়গায় নিয়ে যাব। উল্টা এখন গতকাল এটাকে 1 বিলিয়ন কমিয়ে দিয়ে আরও 2 বিলিয়নই নিয়ে আসছে। তো তার মানেটা কি? আচ্ছা, এরপরে আপনার ইন্টারেস্ট রেট 15-16%। তারপরে ধরেন আমাদের এই শ্রম আইনে গিয়ে যেগুলি, এবং আরও দেখেন আরেকটা যেটা করছে যে আগে তো 5 বছর অন্তর অন্তর মজুরি বৃদ্ধির একটা ইয়ে থাকতো, ওই যে মজুরি বোর্ড গঠন হতো, এটাকে এখন করা হয়েছে 3 বছর। ঠিক আছে, আমাদের এটাতে কোনো আপত্তি নেই, 3 বছর না। আমরা বলি প্রতি বছরই আপনি মজুরি বৃদ্ধি করেন, অসুবিধা নাই, ইনফ্লেশনটাকে সমন্বয় করেন, এটা একটা পলিসি করে আপনি সেভাবে দিয়ে দেন, তাহলে আর ওই 5 বছর অন্তর আমাদের জন্য আর মজুরি বৃদ্ধির একটা আতঙ্ক আমাদের মধ্যে কাজ না করে। কারণ আমরা তো আতঙ্কে থাকি, ইনভেস্টররা আতঙ্কে থাকে, 5 বছর পরে কি আবার মানে কত 60% না 70% কত পার্সেন্ট মজুরি বেড়ে যাবে, এটা নিয়ে আতঙ্কে থাকি। আমাদের যদি একটা গাইডলাইন থাকে যে হ্যাঁ, প্রতি বছর ইনফ্লেশনটাকে সমন্বয় করে মজুরি বৃদ্ধি হবে, তাহলে আমাদের ইয়েতে থাকবে যে ঠিক আছে 7-8-10% পর্যন্ত এটা। আমি একটু ইডিএফ ফান্ডটা শেষ করি আমি। কিন্তু এখন কি দাঁড়াচ্ছে, এখন কন্টিনিউয়াসলি আপনি নানা জায়গায় আমাদের সমস্ত সুবিধাগুলি কাটল করতেছেন, বিনিময়ে আপনি কোথাও আমাকে কোনো সুবিধা দিচ্ছেন না। তার মানে ইন্ডাস্ট্রিটাকে আপনি গলা টিপে হত্যা করার জন্য নানাভাবে পলিসি দিচ্ছেন, এবং অজান্তেই হয়তো আপনি মানে কোনো দেশের স্বার্থ এখানে হাসিল হয়ে যাচ্ছে। আমি শ্রোতাদের বোঝার সুবিধার জন্য বলতে চাচ্ছি, ইডিএফ ফান্ডটা কি? এটা একটা সরকারের কাছে পড়ে থাকা রিজার্ভ ডলার। এটা যদি পড়ে থাকে এটার কোনো বরকত নাই, এটা ডিম পারে না। বরঞ্চ এটা যদি আমার ব্যবসায়ীরা এটাকে সার্কুলেশন করি, তাহলে সরকার কিছুটা টাকা পায়, এবং এটাকে ওরা কমাই তো দিল, যেখানে তারা লাভ করে আমাদের থেকে, তার মধ্যে আবার এটার ইন্টারেস্টও বাড়াই দিল। আমি মনে করি এখান থেকে লাভ করার জায়গা না, আপনি এখানে হ্যান্ডেলিং চার্জ দিবেন 1%, শুধু 1% হ্যান্ডেলিং চার্জ নেবেন, কারণ আপনার এটা রাউটিং হয় লোকাল ব্যাংক টু ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের সাথে। তো আপনি হ্যান্ডেলিং চার্জ নিতে পারেন, ইটস ওকে। আর 1% কিন্তু কম টাকা না। আপনি করতেছেন কি এখানে 5%, 6%, আপনি এটাকে প্রফিট ধরে নিচ্ছেন। কিছুদিন আগেও আমি বলছি, কোনো ব্যাংক প্রফিট তো করতে পারতেছে না, বাংলাদেশ ব্যাংক ঠিকই প্রফিট করতেছে, 20,000 কোটি 30,000 কোটি টাকা প্রফিট করে। আমাদেরকে আবার এক জায়গায় বিপদগ্রস্ত করলো। আমি পরিষ্কার করে বলে দিছি যে ব্যাংকের মালিকানা কখনো নষ্ট হয় না। এই যে লুটেরা 8টা ব্যাংকের মালিক, 8টা ব্যাংকের মালিক তো তার প্রতিনিধির কাছে তার শেয়ারগুলো। আপনি কেমনে আইডেন্টিফাই করবেন এটা কার? তা আপনি ওখানে প্রথমে 20,000 কোটি টাকা পাঠাইলেন, এটা অ্যামাউন্টস টু $2 বিলিয়ন অলমোস্ট। আমি যে আজকে প্রণোদনা বলতেছি, আপনি তো প্রণোদনা ওই জায়গায় দিচ্ছেন, ওই চোরদেরকে দিচ্ছেন। তারপরে আসেন আপনার এই যে এখন আবার আরো 20,000 কোটি টাকা দিয়ে এগুলাকে নাকি মার্জার হবে, রিট হয়ে, আমি যতটুকু জানি রিট হয়ে গেছে। এটা হয় না, আপনি গার্ড জোরে কিন্তু সবকিছু করতে পারবেন না। আপনি তো এটার গ্যারেন্টর এই লোকাল ব্যাংকগুলার, আপনি তো লাইসেন্স ইস্যু করছেন, আপনি আমানতকারী টাকা ফেরত দিতে পারেন। আমাদের পূর্বাচল ক্লাবের 12 কোটি টাকা আছে বোধহয় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে, আমরা টাকাটা পাচ্ছি না। এখন যদি আমাকে টাকার বিনিময়ে শেয়ার দেন, ক্লাবের ফাংশন তো শেয়ার না, ক্লাবের এখন প্রজেক্ট হবে, বিল্ডিং হবে। এখন যদি ক্লাব সময় মতো টাকাটা না পায়, আমি ক্লাবের একটা উদাহরণ দিলাম, এখানে আমাদের ইন্ডাস্ট্রিও আছে, যে যাদের ফান্ড এখানে জড়িত, শেয়ার হোল্ডারের টাকা জড়িত আছে। তো আপনার উচিত ছিল এই ব্যাংকগুলো, এর মধ্যে কিছু ব্যাংক আছে 50-25 টাকা দিতে পারে না, তাই তো দেখছি। কোটি টাকা ব্যাংকের ডিপোজিট। আমার কথা হলো, তুমি বি ফ্যাটেনিং করছো কার জন্য বারবার? তুমি এদেরকে বন্ধ করে দাও। ইট শুড বি টেকেন অ্যাজ এ পানিশমেন্ট, যে তোমার কর্মকর্তা কর্মচারী সহযোগিতাতেই তো লুটিংগুলো হয়েছে। বাকি ব্যাংকগুলো কিন্তু কর্মচারীরা মালিক বললো আর চুরি করবে না।
কারণ তারা জানে তারা চাকরিটা হারাবে, এটা একটা ব্যাংকের চাকরি মানে কিন্তু ওই আমানতকারীদের কি হবে? আর আমানত, আমি সেটাই বলেছি, আমানতকারীকে টাকাটা দিয়ে দেন। আপনি তো ব্যাংকের টাকা দিয়ে আসতেছেন। এখন নতুন যে পলিসি করছেন মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের একটা নিয়ম আছে। মার্জার আর অ্যাকুইজিশন কাজ করে তখনই যখন দুইটা কোম্পানি প্রফিটেবল থাকে আর একজন আরেকজনের শেয়ারটা কিনে নিয়ে আরো বড় হয়, তো তখন মার্জারটা কাজে দেয়, সাকসেসফুল হয়। মরার দুই লাশের মধ্যে মার্জার করে আপনি কোনোদিনও কোনো শেয়ার হোল্ডার সে শেয়ারও কিনবে না, প্রফিটেবল হওয়ার সাকসেস রেট অলমোস্ট জিরো। আপনি যদি গুগল করে দেখেন ওয়েন ইজ দ্য সুইটেবল টাইম ফর মার্জার, ওয়েন ইজ দ্য সুইটেবল টাইম ফর আপনার কি বলে ডিভিডেন্ড, তারপরে রাইট শেয়ার। তো রাইট শেয়ার যেমন ইউসিবি যে রাইট শেয়ারটা দিল, এটা সময় উপযোগী সিদ্ধান্ত না, কারণ আগামী 3 বছরেও ইউসিবি লাভ করতে পারবে না। তো আপনি ফেস ভ্যালু থেকে নিচে যখন শেয়ার বাজারে পাওয়া যায়, আপনি কি রাইট শেয়ার কিনবেন? এমনিও কিনবেন না, কারণ আমার তো আগামী 3 বছর এটা কোনো ডিম পারবে না। তো এইটা তো আত্মঘাতী সিদ্ধান্ত। আমি রিড করেছি, আমি হাইকোর্টের দুয়ারে গেছি, কারণ আমি আমার চলতে পারি না, উঠতে পারি না, তুমি আমাকে বাধ্য করতেছো আবার রাইট শেয়ার কিনতে, আর তুমি নিজেও প্রফিট গ্যারান্টি করতে পারতেছো না। তো এটা আত্মঘাতী সিদ্ধান্ত। মাত্র 750 কোটি টাকার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে গেল, তাও গোপনে মিটিংটা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরের হলের মধ্যে, যেখানে সাধারণ আপনার শেয়ার হোল্ডাররা যেতে পারেনি। তো এইসব যদি এইসব লুকোচুরি এখনো চলতে থাকে, ব্যাংকগুলার তো ডুববে, ব্যবসাও ডুববে, আমাদের কপালে কি আছে আল্লাহ নসিবে কি রাখছে আমি জানি না, আমরা হয়তো দেউলিয়া হব, জেলে যাইতে হইতে পারে, কারণ আমরাই তো জেলে যাই আলটিমেটলি। জি, উনি একদম খুব টু দ্য পয়েন্টে কিন্তু বিষয়গুলি তুলে ধরেছেন। তো আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু নানাভাবে বলে আসছি যে সরকার আমাদের সাথে বসা দরকার। আমরা যে সমস্যাগুলি ফেস করতেছি প্রতিনিয়ত, বিশেষ করে এই আমরা তো জানতাম যে আপনারাই বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ট্রেড বডি লিড করছেন এক একজন, এবং এত পাওয়ারফুল ট্রেড বডি নাই বাংলাদেশে, বাট আপনারাই সরকারের সঙ্গে বুঝতে পারছেন না শুনে তো অবাক হওয়ার কথা। হ্যাঁ, তো ইভেন আপনার মনে করেন কি সরকার উৎসাহ দেখায় না কেন আপনাদের সঙ্গে বসতে? আমি ওই যে যেটা ওই সময় বলতেছিলেন যে সরকার হয়তো ভাবছে আমরা তো কয়েকদিন পরে চলেই যাব, আর বসে লাভ হবে কি, নতুন সরকার এসেই করুক। তাইলে আমার প্রশ্ন হলো, তাইলে আপনারা এই কাজগুলি করলেন কেন? এগুলি নতুন সরকারের জন্য রেখে দিতেন। লেবার ল অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে সবকিছু নতুন সরকার এসে। সরকার তো খুব এফিশিয়েন্ট, এই যে একটার পর একটা কন্ট্রাক্ট করতেছে, এত এফিশিয়েন্সি আমি কিন্তু আর দেখি না কোনোদিনও কোনো সরকারকে। তো তুমি আমার বেলা তোমার ওয়্যার ইজ ইউর এফিশিয়েন্সি as far as textile and R&D is concerned? আপনি যেটা 85% of the total export market, তোমার এফিশিয়েন্সি এখানে কই? তোমার মিটিং মিনিটস কই এখানে? তুমি করতেছো বন্দর, এটা তুমি ওটা করে দিচ্ছ, ওটা করে দিচ্ছ, এগুলো তো সবই সাজানো। খালি আপনার হয়তো কিছু ক্রেন লাগবে, ম্যানেজমেন্ট লাগবে, আপনার কোন কন্টেনার কোথায় লোকে আছে এটা সফটওয়্যার ডিটেক্ট করবে। দিস ইজ নট এ রকেট সায়েন্স এনিমোর। আপনার যে ভিডিওটা আমি দেখেছি চায়নাতে, মানুষ নাই, পুরো কন্টেনার পোর্টে কোনো মানুষ নাই, ফুললি অটোমেটিক। তো আমরা তো কি ওরকম কিছু করছি? আমার তো মনে হয় না। এখন যেটা হচ্ছে 400-500 কোটি টাকা 2-4টা ক্রেন কিনবেন, এটা কোনো ইনভেস্টমেন্টই না। কিন্তু কন্ট্রাক্টটা দেখেন 30 বছর 50 বছর, এবং গোপনে হচ্ছে। তো আপনি তো অন্যদেরকে ইনভাইট করেননি যে আসেন আপনারা কম্পিট করেন, আপনি আমাকে কি দিবেন, কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কি, আমরা ওটা দেখতে চাই যে কার সাথে আপনি কম্পেয়ার করছেন, কত কি টেন্ডার প্রসেস ছিল কিনা। এখানে তো আনসলিসিটেড কোন টেন্ডার ছিল না, আপনার আমি সামনাসামনি বসে ডিল করে ফেললাম। আমি হয়তো আমেরিকা চলে যাব, 30 বছরের কমিশন পাবো। কিন্তু ঘটনা যদি এরকমই হয়ে থাকে, মনে তো হচ্ছে এরকমই, নাইলে এত গোপনীয়তা কেন? আপনার গত 3 মাস যাবত যে এক্সপোর্ট ডিক্লাইন করতেছে, এবং এই গত মাসে 10% মাইনাস, তাহলে এই যে ডিক্লাইন হইলো, সরকার কি একবারও মনে করলো না যে কি কারণে ডিক্লাইন হচ্ছে? আসেন আপনাদের সাথে একটু বসে আমরা আলোচনা করি, কি করা উচিত, কি করা দরকার আমরা দেখি। একবারও তো সরকার আমাদেরকে ডাকেন। তো এই যে ডাকছেন না, এবং আমরা কন্টিনিউয়াস ডিক্লাইনের দিকে যাচ্ছে আমাদের এক্সপোর্ট, তো আলটিমেটলি কি ভাই 1% 2% ডিক্লাইন করলেই তো জীবন অতিষ্ঠ হয়ে যায় আমাদের, সেখানে 10% ডিক্লাইন, তাহলে কি অবস্থায় আমরা আছি? আমি ওই দিন লুৎফি সিদ্দিকী সাহেব ছিলেন, সেখানে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে অনুরোধ করব সরকারকে, আমরা আমাদের অ্যাকাউন্টস ওপেন করে দিব, অন্তত 80% কমপক্ষে 80% ইন্ডাস্ট্রি লসে রান করতেছে, আপনারা দেখেন। কিন্তু আপনারা এই অবস্থার মধ্যে, অর্থাৎ রুগী যখন আইসিইউতে থাকে তখন কি করা উচিত? স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে তাকে ওখান থেকে বাঁচায় আনতে হবে। সরকার সেদিকে কোনো নজরও নাই, ব্যাংকের কোনো ইয়ে নেই, উল্টা আরও ওয়ার্ল্ডের বেস্ট পলিসি অ্যাডপ্ট করার জন্য আমাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তো রুগী যখন আইসিইউতে, তখন স্বাভাবিক কার্যক্রম কিন্তু করতে পারে না।
সেখানে আমাদেরকে ওয়ার্ল্ডের বেস্ট পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। বাট এটা আমরা বারবার বলেছি, আগে আমাদেরকে উদ্ধার করেন, বাঁচান, এরপর এখন তো বাংলাদেশে একটা খুবই ট্রানজিশনাল ফেজের মধ্যে, ইলেকশন একটা সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে, রাজনৈতিক দলগুলো অনেকেই ইলেকশনের ট্রেনে উঠে গেছে। তো এই পরিস্থিতি আসলে করণীয় কি, কার কি করণীয়, কি চান আপনারা? আমি না আমাদের পরিষ্কার চাওয়া হচ্ছে, আপনারা আমাদের সাথে দরকার হলে আমাদের সরকার একটা কিছু উপদেষ্টা হোক বা কাউকে দায়িত্ব দেখ, রেগুলার আমাদের সাথে বসবে, যখন যেই সমস্যাটা হবে সেই সমস্যাটা সমাধান করবে তড়িৎ। যদি সমস্যাটা সমাধান করতে ব্যর্থ হয় তাহলে আলটিমেটলি এই ইন্ডাস্ট্রি কিন্তু টিকে থাকবে না। আদিম ভাই, এই যে এখন যে সরকারটা আছে, ইন্টিরিয়াম সরকার আমরা বলছি, কিন্তু তাদের আচরণ কিন্তু পূর্ণাঙ্গ সরকারের মতো। তাদের অ্যাক্টিভিটি, তাদের কন্ট্রাক্ট, তাদের ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট সবই তো পূর্ণাঙ্গ সরকারের মতো আচরণ। তো আমি তাকে কেন সরকার মনে করব না? তার থেকে কেন আমি আমার আবদার কেন তার থেকে পাবো না, চাইবো না? হ্যাঁ, তো আমার আবদার চাওয়ার জায়গা ওখানে, কারণ ওনারা বসে আছেন। ওনারা যদি ইলেকশন কন্ডাক্ট করতে আসতো 90 দিনের জন্য, তাইলে একটা কথা ছিল আমরা 90 দিন গোস্তে কামড়া থাকতাম বা সহ্য করে থাকতাম, কিন্তু ওনারা তো পলিসি রিফর্ম করছেন। তার মানে আর পূর্ণাঙ্গ সরকারের মতো আচরণ করছেন। তাইলে তুমি আমার প্রবলেমগুলো সলভ করো, আমার কথা শোনো। দুটো একসাথে হবে না। আপনি থেকেও যাবেন সিটের মধ্যে, গদির মধ্যে, আবার সলিউশনও দেবেন না, আবার বলবেন যে এটা তো পরবর্তী সরকার করবে। আপনি 3 রকম কথা বলতে পারবেন না। আইদার ইউ টেক ওনারশিপ অফ ইয়োর অ্যাক্ট, অথবা আপনি ছেড়ে দেন গদি। দুটার একটা জিনিস করেন। তো মাঝামাঝি আপনি যেহেতু বললেন ব্যবসায়ীদের কি অবস্থা, আমরা অ্যাকচুয়ালি একটা ফাটাবাসের মাঝখানে আটকায় বলেন একটা বাংলা শব্দ, ওরকম অবস্থায় আছি আর কি। আমরা catch-22 সিচুয়েশন। আমরা এখন এদিকেও নড়তে পারতেছি না, ওইদিকেও নড়তে পারতেছি না। আমরা লস করলেও ব্যাংকে বলতে পারতেছি না, কারণ আমি যদি লস বলি ব্যাংক আমাকে রিনিউয়াল দিবে না। আমাদের পলিসিগুলো এইভাবেই ডিজাইন করা। তো আমি যে এখন অ্যান্টি ডাম্পিংয়ে যাব সেটাও পাচ্ছি না। কেন? আমার কোনো ফ্যাক্টরি 5 বছর লস ডিক্লেয়ার করে নাই, যেটা হচ্ছে ওয়ান অফ দি বাইন্ডিং অ্যান্টি ডাম্পিং আপনি প্রসেসটা শুরু করবার জন্য। তো আমার তো কোনো ফ্যাক্টরি বন্ধ হওয়ার আগ দিন পর্যন্ত প্রফিট দেখাই আমরা, নাইলে তো ব্যাংক মানে কেন প্রফিট দেয়? আজকে আমি বাংলাদেশ ব্যাংকে এই কথাটা বলে আসছি যে আমাকে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর দুইটা সরকারের প্রতিষ্ঠান আমাদেরকে বাধ্য করতেছে ফেক একটা ব্যালেন্স শিট তৈরি করতে। কারণ হচ্ছে আমি যদি ব্যালেন্স শিটে প্রফিট না দেখাই তাহলে এই মিনিমাম স্কোর আছে, তাদের একটা স্কোরিং সিস্টেম আছে, সেই সিস্টেমে গিয়ে যদি মিনিমাম 60% স্কোর না হয় তাহলে আমার যে ফ্যাসিলিটি ব্যাংক দিচ্ছে সকল কিছু বন্ধ হয়ে যাবে। তার মানে আমার কালকা থেকে যদি এটা যদি আমার 60% স্কোর অ্যাভাব না দেখাই তাহলে আমার ফ্যাসিলিটি বন্ধ হয়, কালকা থেকে ব্যবসা বন্ধ। অর্থাৎ আমাকে গলা টিপে হত্যা করার জন্য ওখানেও পলিসি করে রাখা হয়েছে। এটা গেল বাংলাদেশ ব্যাংকের দিক থেকে। দ্বিতীয়ত হচ্ছে এনবিআর আমার কাছ থেকে এআইটি নিচ্ছে। তো এই এআইটি নিয়ে বলা হচ্ছে আমাদের কর্পোরেট ট্যাক্স হচ্ছে 12%, কিন্তু আমার কাছ থেকে এআইটি নিয়ে নিচ্ছে ধরেন 1 কোটি টাকা এআইটি নিয়ে গেছে। তো এই 1 কোটি টাকা 12% যদি আমার কর্পোরেট ট্যাক্স হয়, আমার প্রফিট যদি 1 কোটি টাকা হয় বছরে, সে আমি রিটার্ন দাখিল করলাম, দেখালাম 1 কোটি টাকা প্রফিট হয়েছে, তাহলে আমার 12 লাখ টাকা আমার ট্যাক্স হবে। কিন্তু নিল 1 কোটি টাকা, 1 কোটি টাকা কিন্তু আমাকে ফেরত দিচ্ছে না। এবং তারা আইন করে রহিত করছে যে এই টাকা অ্যাডজাস্ট হবে না, ফেরত হবে না, পরের বছরের জন্য এটা কোনো রিজার্ভে রাখা হবে না। তার মানে কি, আপনি আমার ট্যাক্স হচ্ছে 12 লাখ টাকা, নিচ্ছেন 1 কোটি টাকা, তখন আমরা বাধ্যতামূলকভাবে 1 কোটি টাকাই প্রফিট ডিক্লেয়ার করে দিই। এখন আমার লোকজন কি করছে, আমার ট্যাক্স ফাইল যখন রেডি করে তখন ব্যাক ক্যালকুলেশনে যায়। অর্থাৎ 1 কোটি টাকা যেহেতু সরকার নিয়ে আর ফেরত দিবে না, তাহলে ট্যাক্স হয়েছে আমার 1 কোটি টাকা। 1 কোটি টাকা ট্যাক্স হওয়ার জন্য প্রফিট কত হওয়া দরকার সেটা বের করে 8.5 কোটি টাকা প্রফিট হইলে 1 কোটি টাকা ট্যাক্স হয়। তাহলে আমার ব্যালেন্স শিটে গিয়ে দেখা গেল একটা ফেক ব্যালেন্স শিট হইলো 8.5 কোটি টাকা আমার প্রফিট। তো আমি চেয়ারম্যান মহোদয়কে বললাম এনবিআরের, আপনি যদি 2-4-5 বছর গিয়ে পরে গিয়ে বলেন যে ভাই আপনার ট্যাক্স অফিস যদি আমার ধরে যে আপনার তো ফাইলে এই 100 কোটি থাকার কথা এই 5 বছরে, আর এত টাকা করে প্রতি বছর আপনি প্রফিট করছেন, এই টাকা কোথায়? তখন তো আমি ইনভেস্টমেন্টও পাইবেন না, আমার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাইবেন না, তো বলবেন যে মানি লন্ডারিং করে বিদেশ পাচার করছে। তখন উত্তর কি হবে? এগুলির উত্তর উনি দিতে পারেন না। উনি বলেছেন যে হ্যাঁ এটা কালো আইন, কিন্তু এটা চেঞ্জ করার উনি করতে পারছেন না। তাহলে আমাদেরকে এই ধরনের একটা ফেক অ্যাকাউন্টস তৈরি করার জন্য সরকার আমাদেরকে বাধ্য করতেছে। আমার প্রফিট না হইলেও আমি কিন্তু উৎসাহিত করছে।
উৎসাহিত না, আমি বাধ্য বলবো, কারণ আমি যদি না করি তাহলে আমার ফ্যাসিলিটি সব বন্ধ হবে। কালকের থেকে আমার ফ্যাক্টরি মানে আমদানি রপ্তানি কার্যক্রম উৎপাদন সব বন্ধ হয়ে যাবে কালকে থেকে। তো ওইটাকে বাঁচায় রাখার জন্য বাংলাদেশ ব্যাংক একটা আমাকে ওইটা করার জন্য, আর এদিকে এনবিআর এর কারণে, দুই কারণেই আমার এটা করতে হচ্ছে। তো এই পরিস্থিতি কিন্তু আমরা আছি। তো এখন বিদেশি ইনভেস্টমেন্টের কথা নিয়ে আমরা কথা বলি প্রায়। তো আগে তো দেখবে দেশের ইনভেস্টর যারা তারা ভালো আছে, তো ওরা যখন এসে দেখে যে আমরাই তো ভালো নাই, তাহলে তো বিদেশি ইনভেস্টমেন্ট আসার প্রশ্নই আসে না। বাট আমরা নানাভাবে চেষ্টা করছি, আমরাও চেষ্টা করি তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছি আসুক। এই মুহূর্তে আমরা মনে করি আমাদের চাইনিজের যারা বড় বড় ইন্ডাস্ট্রি, গার্মেন্টস বা টেক্সটাইলের, তারা কিন্তু তাদের এটাকে রিলোকেট করার জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই যাবে। আমরা বলছিলাম যে তাদেরকে লেটেস্ট টেকনোলজি সহকারে ম্যানমেড ফাইবারের বিষয়টা বিশেষ করে গুরুত্ব দিয়ে তাদেরকে আনা হোক, প্রয়োজনে তাদের কোনো ইনসেন্টিভ দিয়ে হলেও আনা হোক। তাহলে কী হবে, আমাদের দেশের লোকগুলি তাদের টেকনোলজিটা রপ্ত করতে পারবে, শিখবে, শিখে আমরাও আমাদের এই স্পিনিং মিলের যেখানে এই জায়গাগুলিকে আমরা আরও মডার্ন করতে পারবো, ডেভেলপ করতে পারবো। এতে আমার দেশ উপকৃত হবে, আমার রপ্তানি বাড়বে। কই সরকারের তো কোনো উদ্যোগ দেখছি না আমরা। না, আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আপনার বেসবল ক্যাপ, এটা বাংলাদেশে হইতো না। দাদা ফ্যাক্টরি বলে একটা ফ্যাক্টরি বাংলাদেশে সর্বপ্রথম আসছিল, এরপরে তো বাঙালিরা সব একটার পর একটা ফ্যাক্টরি করলো। তো আপনি প্রথমে তাদেরকে ওয়েলকাম করেন উইথ ফেসিলিটি অ্যান্ড পলিসি। আপনি এখানে হোটেলে আইনা তাদেরকে প্রেজেন্টেশন দেখাবেন, খুব সুন্দর সুন্দর শব্দ চয়ন করবেন, ভালো ভালো কথা ডায়লগ দেবেন। ডায়লগ দিয়ে ওরা ইনভেস্টমেন্ট করে না, তারা কিন্তু আমাদের থেকে বেশি আমাদের বুকস ওরা ভালো পড়তে পারে। বরং আমাদের দেশে এসে তারা মিস ডিক্লেয়ার করে কাপড় বিক্রি করে দিয়ে বন্ড থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। মানে আমরা বাঙালিদের সামনে তারা আমাদেরকে ঠকাচ্ছে। তো তারা হচ্ছে, চাইনিজরা হচ্ছে ওই লেভেলের ইনভেস্টার। তো তাদেরকে আপনি এভাবে গল্প দিয়ে আনতে পারবেন না, আপনাকে আপনার পলিসি দিয়ে আনতে হবে, পলিসির সাপোর্ট। আপনি যদি বলেন যে হ্যাঁ আগামী 10 বছরে আপনার গ্যাস বৃদ্ধি হবে না, তাইলে সে 10 বছরে এটা প্ল্যানিং করে আসবে। এখন সে যদি মাঝপথে থাকে আপনার একটা ইন্ডাস্ট্রি, তখন গিয়ে এই ডিক্লারেশন আসে যে গ্যাসের দাম ডাবল, তো তার তো পুরো ব্যালেন্স শিট বা লোন টোটালটাই, অ্যামোর্টাইজেশন প্রসেসটাই তো আপসেট হয়ে যাবে। ব্যাংকের সাথে যে আমি প্রতিনিয়ত প্রতি মাসে এত টাকা ফেরত দেব, ওটা তো বেড়ে যাবে। তো সেটাই যা ইফেক্ট করবে আমার প্রফিটেবিলিটিকে। আমাদের হইতে পারে আমি লসেই চলে যাব, যেটা এখন টেক্সটাইলের বেলা হচ্ছে, লস করতেছি আমরা। আমাদের টোটাল কস্টের 30% কস্টই হচ্ছে আপনার ইউটিলিটি। এটা এত উপরে চলে গেছে। বিদেশে বহির্বিশ্বে করে কি, ইউটিলিটি আর যেসব ফেসিলিটি আছে যত নিচু করে রাখতে পারে তত নিচু করে রাখে, যাতে আপনি ব্যবসাটা করতে পারেন। আমার দেশে সেটা উল্টা। এই যে চিটাং পোর্টে দিনে 100 কোটি টাকা প্রফিট করে, আরে তুমি এটাকে বাছা নিছো প্রফিটের জায়গা হিসাবে? সিঙ্গাপুর করে কি, সিঙ্গাপুরে প্রফিট করে, কিন্তু তার নিজের দেশের সাথে না, সে করে বহির্বিশ্বের কন্টেনারকে ট্রান্সশিপমেন্ট করে এবং তার পোর্ট ফ্যাসিলিটি রেন্ডার করে, তার স্মার্টনেসের সাথে সে কন্টেনারকে তাড়াতাড়ি পৌঁছায় দিচ্ছে, জাহাজ ধরায় দিচ্ছে। সেজন্য সিঙ্গাপুর বিখ্যাত। সো সে ওখান থেকে প্রফিট করাটা তার জন্য জাস্টিফায়েবল। আর আমারটা হচ্ছে আপনার আমার অঙ্গসংস্থান, আমার পার্টনার, পরিপূরক। আমি আমার পোর্ট আর আমার বাণিজ্য দুজন একজনের একের অপরের পরিপূরক। তুমি আমাকে সাপোর্ট না দিয়ে আমাকে বাইসে নিচে প্রফিট করার একটা জায়গা। আন্তর্জাতিক বাজারে যদি আমি $7,000 দিয়ে কন্টেনার পাঠাই, আমার মালের দাম কত? তাইলে আপনার, আমি এই একটু আগে চেক করছি, বাংলাদেশ থেকে 20 ফিট কন্টেনার $7,000 পর্যন্ত উঠে। তো এটা কি করে সম্ভব? আমি ব্যবসা করবেন কেমনে? সো আমরা শেষের দিকে জাস্ট ক্লোজিং রিমার্কস 2-3 মিনিট সময় পাওয়ার জন্য। না, এখন আমরা চাই সরকারের সাথে সহযোগীর ভূমিকা থাকতে, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রি করেছি, পরিশ্রম করছি। সরকার আমাদেরকে ফ্যাসিলিটেট করবে, পলিসি দিবে, সময়োপযোগী পলিসি দিবে। এইটা যদি না হইতে পারে তাহলে ইন্ডাস্ট্রি আমরা যেমন টিকবো না, আর কোনো ফরেন ইনভেস্টমেন্টও আর কিন্তু আসবে না, আর অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এটাই কিন্তু বাস্তব। আপনি দেখেন আমরা বর্তমানে যে আমেরিকার এই যে নতুন ট্যারিফের কারণে আমাদের এখানে কিন্তু বাল্ক অর্ডারগুলি আমেরিকার থেকে এখনও কিন্তু আসেনি, কারণ এই ট্যারিফের কারণে ওখানে কনজিউমাররা কিনা কমে দিয়েছে, অর্থাৎ সেল কমে গেছে। সেল কমে যাওয়াতে বায়ারদের অর্ডার প্লেসিং আপাতত বন্ধ আছে, বা কি হতে যাচ্ছে কি হবে না, কারণ এখনও একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে তারা বাইরে আছে। কারণ কোন দিন কার ট্যারিফ কমাই দিব, কারটা বাড়িয়ে দিব, তো ফলে কোন দিকে যাবে না যাবে এই জন্য তারা ধীরে চলো নীতিতে আসে।
তো এর প্রেক্ষাপটে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে অর্ডার ওইভাবে আসছে না, এবং এখনও টোটাল গার্মেন্টস সেক্টরে যদি আমি বলি যে মিনিমাম অন্তত 30 থেকে 40% লেস ক্যাপাসিটিতে আমরা রান করতেছি। ফলে একদিকে আমরা মাস শেষে শ্রমিকের বেতনের টাকাটা উপার্জন করতে পারছি না, আর অন্যদিকে রপ্তানি ডিক্লাইনিংয়ের দিকে যাচ্ছে। চায়না যখন টেরিফ 50% ইন্ডিয়া এবং চায়নার উপর হলো, তখন চায়না আমেরিকার মার্কেট ছেড়ে ইউরোপ মার্কেটে হুমড়ি খেয়ে পড়লো। ফলে ওখানে একটা আনহেলদি কম্পিটিশনে আমরা পড়ে গেলাম। ফলে আমাদের ইউরোপ মার্কেটও কিন্তু আমাদের অর্ডার কমে গেছে, আমাদের রপ্তানি কমে যাচ্ছে। এই হলো পরিস্থিতি। তো সরকারের যেটা আমরা বিনীত অনুরোধ করব, আমাদের কথা শুনেন, আমাদের কথাটা অ্যাটলিস্ট আমরা যদি অযৌক্তিক বলি তাহলে আমাদেরকে বুঝিয়ে দেন যে ভাই আপনাদের এই কথাবার্তা যৌক্তিক না, এই কারণে আমরা মেনে নিব। কিন্তু আমাদের কথা শুনবেনও না, আর শুনলে শুনে চুপ করে থাকবেন আর কাজের সময় উল্টাটা করবেন, এটার জন্য আমরা ইন্ডাস্ট্রি এখানে আর টিকায় রাখতে পারবো না। আমাদেরকে বলে দেন। তাহলে আমি উপদেষ্টা মহোদয়কে বলছিলাম, 2 উপদেষ্টাকে বলছি, বাণিজ্য এবং শ্রম উপদেষ্টা 2জনকে বলছিলাম যে আমাদের সময় দেন, 6 মাস 1 বছর সময় দেন, আমরা তালা চাবি গুটে আপনাদের কাছে দিয়ে যাই, ব্যবসা আপনারা করেন, আমরা আর করবো না। জি, মিস্টার শওকত আজিজ রাসেল। হ্যাঁ, আমি আপনার স্টুডিওতে আজকে আরেকটা প্রস্তাব রাখতে চাই। আপনি উপদেষ্টা সাহেবদেরকে বা আগামী দিনে যারা নেতৃত্ব দেবে, আপনি আমাদের সামনে হাজির করেন, আপনি স্টুডিওতে নিয়ে আসেন, আর জনগণ দেখবে আমরা কে র্যাশনাল কথা বলছি। মানুষ বিচার করবে যে আমার তথ্য সঠিক নাকি আমার যুক্তি সঠিক নাকি আমি অযৌক্তিক কথা বলছি। এটা জনগণের উপর ছেড়ে দেন। এখন একটু আগে যেটা বললাম যে আপনি টেন্ডার প্রসেস কোথায়, এই যে পোর্টগুলো দিলেন, কস্ট বেনিফিট কি, কোন দেশ কত কম্পিট করছে, এই প্রসেসটা তো আমরা জানি না। এটা আপনি এক্সস্ট করছেন কি করছেন জনগণ জানে না। তো আপনারা আসেন, আমার স্টুডিওতে আসেন, আমাদের সাথে কথা বলেন, জনগণ ডিসাইড করুক যে আসলে কোনটা হওয়া উচিত, আর সরকার কি সত্যি ফাংশনাল কিনা এবং তারা দেশপ্রেমিক কিনা না দেশদ্রোহী, দুইটাই মানুষ দেখতে পারে। আর কিছু যোগ করতে চান? না, আমরা জিল্লুর ভাই, আমাদের পরিষ্কার কথা, আমরা যারা ট্রেড বডিতে নেতৃত্ব দিই, আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের সাথে থেকে সরকারকে সহযোগিতা করা এবং একই সাথে আমার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া, একে অপরের পরিপূরক। আমরা কোনো অবস্থাতেই সরকারের বিরুদ্ধে কোনো অবস্থানে আমরা থাকতে চাই না, যেতে চাই না। কিন্তু আমার মনে হয় ওটার চাইতে ওটাই ভালো, ইন্ডাস্ট্রির স্বার্থ দেখাই আপনাদের ওই সরকারকে সহযোগিতা করতে হবে, সরকারের সঙ্গে থাকতে হবে। এটা করতে করতে আসলে সহযোগিতা বলতে সরকার তো ট্রেড বডির ফ্যাসিলিটেট করতে হবে, তো করতে হলে তার সাথে আমার সম্পর্কটা রাখতে হবে। সম্পর্ক রাখা এক জিনিস। আর হ্যাঁ, যখন সরকারের সাথে যে আমরা ডায়ালগ করবো, আমরা তো এই 3টা অ্যাসোসিয়েশনই খালি মানে আলোচনা করছি, আর বাকি সংগঠনগুলো দেখেন হয়তো ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বসে আছে অথবা ওখানে ইলেকশন হচ্ছে না, এফবিসিসিআই ফর দ্যাট ম্যাটার ঝুলে আছে। কি এটা কি এত সিম্পল? আপনার এটা সরকার চাইলেই করতে পারে। ওরা কোর্টে গেছে আপনার যাতে ইলেকশন প্রসেসের কিছু তারতম্য নিয়ে, কিন্তু 1 বছর পার হয়ে গেছে, এফবিসিসি একটা লয়ার এঙ্গেজ করেনি। তাইলে এফবিসিসি এর অ্যাডমিনিস্ট্রেটরের উদ্দেশ্যটা কি? সময় প্রলং করা, এটাই তো মিন করে। আমি বদনাম করছি না, এটা হয়তো ওনাদের ফার সাইটেডনেসের অভাব অথবা ওনারা দৃষ্টিপাত করতে পারেনি, তবে এটা এত ছোটোখাটো জিনিস না। এফবিসিসিআই অনেক ওদের যদি সম্পদ দেখেন, ওদের বিল্ডিং দেখেন, ওদের অফিস দেখেন, তার কি একটা লয়ার এঙ্গেজ করতে পারে নাই এখন পর্যন্ত, আজ অবধি? তো আমি সেদিন মিটিংয়ে গেছি, নতুন অ্যাডমিনিস্ট্রেটর সাহেব এসেছেন, ভেরি কোঅপারেটিভ, ভেরি স্মার্ট। ওনাকে আমি বলেছি যদি আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, আমরা তো উকিল আর ওই কাঠগোড়ার আশেপাশেই ঘুরি সারা জীবন, তো আপনাকে আমরা হেল্প করব। তো উনি সাপোর্ট দিয়েছেন, দেখি এখন ওনারা কি করেন। ফাইনালি একটা কথা বলে শেষ করি। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, শ্রম আইন নিয়ে যেটা আপনারা করেছেন, এটাকে অন্তত আমাদের কথাগুলি শুনে সেই জায়গায় যৌক্তিক বিষয়গুলি অ্যাড্রেস করেন। এই যদি না করেন তাহলে আমাদের পক্ষে ইন্ডাস্ট্রিতে থাকা সম্ভব না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোহাম্মদ হাতিম এবং মিস্টার শওকত আজিজ রাসেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, দুজন ব্যবসায়ী নেতা এবং শিল্প উদ্যোক্তার কথা বলছিলেন এবং এক ধরনের আহাজারি
বা হাহাকার ওনাদের কথার মধ্যে ফুটে উঠেছে। যেভাবে চলছে, অনেকে বলছেন দেশ চলছে না, রাজনীতি চলছে না, শিল্পও চলছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, তাহলে আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? এবং নীতি নির্ধারক হিসেবে যারা দেশে এখন আছেন তারা আসলে কার স্বার্থ রক্ষা করছেন? এই প্রশ্নগুলো উঠছে এবং দিন যত গড়াবে এই প্রশ্ন উঠতে থাকবে। একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকলে তার সঙ্গে সংযোগ স্থাপন করা সহজ, কিন্তু যারা দায়িত্ব নিয়েছেন এবং নিজেরাই নিজেদের সময় নির্ধারণ করে নিচ্ছেন, তাদের তো আসলে এক ধরনের সংযোগ স্থাপন করা দরকার সকল স্টেক হোল্ডারদের সঙ্গে, কিন্তু সেটা একেবারেই অনুপস্থিত এবং এটা আসলে দেশকে ভেতর থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। আমরা আশা করব যে তাদের বোধোদয় হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।